সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। বিবিএস পাস কোর্সের কস্ট অ্যাকাউন্টিং এর আজকের যে ক্লাস, আমরা গত ক্লাসে চ্যাপ্টার 3 অর্থাৎ কাঁচামাল যে অধ্যায় ম্যাটেরিয়ালস, সেই সম্পর্কে আমরা অঙ্ক করেছিলাম তিনটি পদ্ধতিতে, ফিফো লিফ এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। আজকে একটি নতুন অধ্যায় চ্যাপ্টার 4 লেবার। লেবার মানে হচ্ছে শ্রম। তাহলে সহজ কথায় আমরা এটার বাংলা জানি যে কি শ্রম। তাহলে শ্রম কি? এখানে দেখো, আমরা যদি বইয়ের ভাষা একটু করে বলি, শ্রম বলতে বোঝায় দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকগণ কর্তৃক প্রদত্ত কর্মপ্রচেষ্টাকে। শ্রমিক দক্ষ হতে পারে, অর্ধদক্ষ হতে পারে, অদক্ষ হতে পারে। তো তাদের দ্বারা যে কর্মপ্রচেষ্টা, সেই কর্মপ্রচেষ্টাকে বলা হয় শ্রম। শ্রমিকের যে শ্রম, যে কর্মপ্রচেষ্টা দ্রব্য উৎপাদন ও কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত মালের প্রকৃতি ও গঠনকে পরিবর্তিত করার জন্য এবং দ্রব্যের মান উন্নয়নের জন্য ব্যবহৃত হয়, সেই কায়িক প্রচেষ্টার পারিশ্রমিক যদি সরাসরি অথবা পরোক্ষভাবে উৎপাদিত দ্রব্যের মোট ব্যয়ের সঙ্গে যুক্ত করা হয়, তখনই তাকে শ্রম বলা হয়। অর্থাৎ উৎপাদন কার্যে নিয়োজিত শ্রমিকদের সর্বপ্রকার কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। তার মানে আমরা কি বুঝলাম? যদি কোনো পণ্য উৎপাদন করতে গেলে, কোনো পণ্য উৎপাদন করার সময় যে শ্রমিকদের যে কর্মপ্রচেষ্টা, সেই কর্মপ্রচেষ্টার যে মূল্য, আমি বলবো আর্থিক যে বিনিময়, সেটা যখন আমরা মোট ব্যয়ের সাথে যোগ করি, তখন ওটাকে বলা হবে শ্রম। তো শ্রম দুই প্রকার, টাইপ অফ লেবার। শ্রম হচ্ছে দুই প্রকার। দেখো, প্রত্যক্ষ শ্রম ডাইরেক্ট লেবার, আর একটা হচ্ছে পরোক্ষ শ্রম বা ইনডাইরেক্ট লেবার। প্রত্যক্ষ শ্রম কাকে বলে? যে শ্রম সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত, সহজ কথায় তাকে বলা হয় প্রত্যক্ষ শ্রম। কাঁচামালকে তৈরি দ্রব্যে রূপান্তরিত করতে সরাসরিভাবে যে শ্রম ব্যবহার করা হয়, তাকে প্রত্যক্ষ শ্রম বলা হয়। প্রত্যক্ষ শ্রমের ব্যয়কে সরাসরি দ্রব্য বা জবে ধরা হয়। প্রত্যক্ষ শ্রম ব্যয় প্রাইম কস্ট বা মুখ্য খরচের অংশ। তো এখানে আমরা একজন মনীষী প্রফেসর ওয়েলডনের ভাষায় আমরা যদি পড়ি, ডাইরেক্ট লেবার আর ইনকার্ড ইন অল্টারিং দ্য কনস্ট্রাকশন, কম্পোজিশন, কনফর্মেশন আর কন্ডিশন অফ দ্য প্রোডাক্ট। ICMA লন্ডনের মতে, দ্য কস্ট অফ remuneration for employees, efforts and skills applied directly to a labor of a sellable service। তার মানে কি, কোন একজন কর্মীদের যে কর্মপ্রচেষ্টা, দক্ষ ফলিত যে দক্ষ আছে, সেটার যে সম্মানী রিমিউনারেশন বা আমরা বলতে পারি মজুরি, সেটাকে প্রত্যক্ষভাবে যেটা বিক্রয়ের সাথে, মানে সেবা বিক্রয়ের সাথে জড়িত, তাকে বলা হয় শ্রম। তৈরিকৃত প্রতিটি দ্রব্যে শ্রম ব্যয় কত প্রয়োজন তা সহজে নির্ণয় করা যায়। যেমন একটি আসবাবপত্র তৈরি করতে মিস্ত্রির মজুরি হলো প্রত্যক্ষ শ্রম। উৎপাদন একক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ শ্রমের ব্যয় আনুপাতিক হারে পরিবর্তিত হয়। যেমন সহজ কথায়, একটি টেবিল তৈরি করতে যদি, এখানে আমরা একটা কথা বলি, শ্রমের সাথে কিন্তু একটা সময় জড়িত, মনে রাখবে। যদি একটি টেবিল তৈরি করতে একজন লাগে ধরো, তাহলে 5টি টেবিল তৈরি করতে কতজন লাগবে? 5 জন লাগবে। এটা যদি আমি কাজের ভিত্তিতে বলি, একদিনে। আবার আমি যদি বলি সময়ের ভিত্তিতে, একটি টেবিল তৈরি করতে যদি একজন শ্রমিকের একদিন লাগে, তাহলে কতদিন লাগবে? এই আরো 5টি তৈরি করতে কতদিন লাগবে? অথবা আমি 5 জন শ্রমিক যদি এখানে নিয়োগ করি, কত লাগবে? এই বিষয়গুলো হচ্ছে শ্রমের সাথে জড়িত। তো পরোক্ষ শ্রম দেখো, কাঁচামালের রূপান্তরজনিত উৎপাদন কাজে সরাসরিভাবে নিয়োজিত শ্রমিক বাদে কারখানা অন্যান্য শ্রমিক বা কর্মীর শ্রমকে পরোক্ষ শ্রম বলা হয়। সহজ কথায়, যে শ্রম প্রত্যক্ষভাবে উৎপাদনের সাথে জড়িত নয়, তাকে বলা হয় পরোক্ষ শ্রম।
সিআইএমএল লন্ডনের মতে দেখো, ইনডাইরেক্ট লেবার মিনস ওয়েজেস কস্ট আদার দেন ডাইরেক্ট ওয়েজেস কস্ট, মানে সরাসরি প্রত্যক্ষ শ্রমের ব্যতিরিকে যে পরোক্ষ শ্রম তাকে, যে পরোক্ষ খরচ তাকে বলা হয় পরোক্ষ শ্রম। সাধারণত উৎপাদন একক পরিমাণ, গণনা, উৎপাদন কাজ, তত্ত্বাবধান, তারপরে ও অন্যান্য সাহায্যকারী যে শ্রমিক কর্মীদের বেতন ও মজুরি পরোক্ষ শ্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এর মধ্যে কি কি রয়েছে? সাধারণ উৎপাদন একক পরিমাণ, গণনা, উৎপাদন কাজ, তত্ত্বাবধান ও অন্যান্য সাহায্যকারী শ্রমিক কর্মীদের বেতন ও মজুরি পরোক্ষ শ্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এরা প্রত্যক্ষভাবে উৎপাদন কার্যে নিযুক্ত নয়। কারখানার ফোরম্যান, সুপারভাইজার, ঝাড়ুদার, প্রহরী এ ধরনের শ্রমিক কর্মীর মজুরি ও বেতন পরোক্ষ শ্রম ব্যয় হিসেবে গণ্য করা হয়। পরোক্ষ শ্রমকে উৎপাদন বা জবের সঙ্গে সরাসরি চিহ্নিত করা যায় না, বরং উপরিব্যয় হিসেবে গণ্য করে যুক্তিসঙ্গত ভিত্তিতে উৎপাদনের উপর বণ্টন করা হয়। এগুলো শ্রমের সংজ্ঞা বা শ্রমের মৌলিক ধারণা। তাহলে আমরা এখানে যে অঙ্কগুলো করব, শ্রমের লেবারের যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো করার বিভিন্ন নিয়ম রয়েছে। তো সরাসরি আমরা নিয়মগুলোতে যদি যাই, দেখি এখানে প্রথম নিয়মটা হচ্ছে টাইম ওয়েজেস রেট, অর্থাৎ সময় ভিত্তিক মজুরি হার। সময় ভিত্তিক মজুরি হার বলতে কি বোঝানো হয়? ওই যে কিছুক্ষণ আগে বললাম, সময় জড়িত এখানে। উৎপাদন কার্যে অতিবাহিত সময়ের এককের ভিত্তি কর্মচারীদের মজুরি পরিমাণ নির্ধারণ করা হলে তাকে সময় ভিত্তিক মজুরি বলা হয়। এখানে ফর্মুলা অর্থাৎ সূত্র কিভাবে করে আমরা বের করব? গ্রস ওয়েজেস, মোট মজুরি কিভাবে বের করব? আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট, অর্থাৎ প্রতি ঘন্টায় কত টাকা করে মজুরি দেওয়া হয়। বেসিক ওয়েজেস, মূল মজুরি যেটা, সেটা বের করব CHW, অর্থাৎ এখানে CHW বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ক্লক আওয়ার্স ওয়ার্কড, আর H মানে হচ্ছে রেট পার আওয়ার। একটা হচ্ছে ক্লক আওয়ার্স ওয়ার্কড, একটা হচ্ছে রেট পার আওয়ার। তাহলে সহজে আমরা এটা বের করে ফেলতে পারবো। 1 ঘন্টায় এত টাকা হলে এত ঘন্টায় কত। ধরো 1 ঘন্টায় 5 টাকা মজুরি, তাহলে 5 ঘন্টায় কত? 1 ঘন্টায় যদি 5 টাকা হয়, 5 ঘন্টা কত? 5 5 25। দ্বিতীয়ত দেখো পিস ওয়েজেস রেট, কার্যভিত্তিক মজুরি হার, অর্থাৎ যে মজুরি প্রদান পদ্ধতিতে নিযুক্ত কর্মচারীদের কার্যের বা উৎপাদিত পণ্য সংখ্যার ভিত্তিতে প্রদান করা হয় তাকে কার্যভিত্তিক মজুরি বলে। অর্থাৎ যতটা ইউনিট প্রডিউস করবে ততটার পর কত রেট, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই সূত্রটা বা এই নিয়মটা বের করতে পারি। গ্রস ওয়েজেস পাওয়া যাবে নাম্বারস ইউনিটস প্রডিউসড, অর্থাৎ উৎপাদিত পণ্যের একক, এবং ইনটু রেট পার ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের জন্য কত টাকা। তার মানে বেসিক ওয়েজেস আমরা বের করবো কিভাবে করে? NU ইন্টু RU। NU মানে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি না, যাই হোক, নাম্বারস অফ ইউনিটস। RU মানে হচ্ছে রেট পার ইউনিট সংক্ষেপে। তৃতীয়ত টেলরস ডিফারেন্সিয়াল ফিস ওয়েজেস। টেলর একজন মনীষী যিনি এই নিয়মটা উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে সময় ও গতি সমীক্ষার মাধ্যমে প্রমাণ সময় ও প্রমাণ উৎপাদন স্থির করা হয়। এখানে প্রমাণ উৎপাদন বা তার বেশি উৎপাদনের জন্য শ্রমিকগণ উচ্চ হারে মজুরি পায়। অপরপক্ষে প্রমাণ সময়ে প্রমাণ উৎপাদনে যারা সক্ষম তাদের জন্য নিম্ন মজুরি হার ধার্য করা হয়। প্রমাণ উৎপাদন ও প্রকৃত উৎপাদন স্থির করা হয়। প্রমাণ উৎপাদনের সমান উৎপাদনের জন্য নিয়মিত হারে মজুরি পায়। প্রমাণ উৎপাদনের চেয়ে বেশি উৎপাদনের জন্য অধিক হারে মজুরি পায়, অ্যাবভ রেট। প্রমাণ উৎপাদনের চেয়ে কম উৎপাদনের জন্য বিলো রেট, অর্থাৎ কম হারে মজুরি পায়। তো এখানে একটা ছক আছে দেখো, ডে ওয়ার্কার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, পিস রেট, টোটাল ওয়েজেস। এফিসিয়েন্সি, দক্ষতা কিভাবে বের করবো আমরা? ও দক্ষতা বের করার জন্য দুইটা ভিত্তি আছে, একটা হচ্ছে পণ্য উৎপাদন ভিত্তিক, একটা হচ্ছে সময় ভিত্তিক। অন প্রোডাকশন বেসিস, অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করলে এবং এটার সাথে যখন আমরা 100 গুণ করব তখন আমরা প্রোডাকশন বেসিসে যে এফিসিয়েন্সি সেটা পাবো। আর যদি টাইম বেসিসে হয়, স্ট্যান্ডার্ড টাইমকে অ্যাকচুয়াল টাইম দ্বারা, তাহলে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করব, কিন্তু টাইম যখন হবে স্ট্যান্ডার্ড টাইমকে অ্যাকচুয়াল টাইম দ্বারা ভাগ করে গুণ করব 100 দ্বারা, তাহলে আমরা রেটটা পেয়ে যাব, অর্থাৎ পার্সেন্টেজটা পেয়ে যাব। পিস রেট উইথ গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, প্রমাণ উৎপাদন ও প্রকৃত উৎপাদন স্থির করা হয়।
প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন কম হলে ঘন্টা প্রতি হারে মজুরি পাই। এখানে দেখো পিস রেট উইথ গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে প্রমাণ উৎপাদন ও প্রকৃত উৎপাদন স্থির করা হয়। প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন কম হলে ঘন্টা প্রতি হারে মজুরি পাই, আর প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন বেশি হলে পিস রেটে মজুরি পাই। তাহলে দেখো এখানে ঘরটা কিভাবে হবে, ডে ওয়ার্কার আওয়ার স্ট্যান্ডার্ড প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন। তার মানে কি প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন কম হলে এটা ঘন্টা প্রতি হারে মজুরি পাবে যেমন করে, আর যদি প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন বেশি হয় তাহলে পিস রেটে মজুরি পাবে। আওয়ারলি রেট, পিস রেট আছে, টোটাল ওয়েজেস। তারপর দেখো আরেকজন আছে এমারসনস এফিসিয়েন্সি রেট, ইমারসনের দক্ষতা পরিকল্পনা। 1910 সালে হ্যারিংটন এমারসন কর্তৃক উদ্ভাবিত মজুরি প্রদান পদ্ধতিকে এমারসনের দক্ষতা ভিত্তিক মজুরি প্রদান বলা হয়। অ্যামাউন্ট অফ ওয়েজেস কিভাবে বের করবো, এখানে আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট, আবার বলছে আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট প্লাস এমারসনস বোনাস পার্সেন্টেজ গিভেন বিলো, তারপরে ডিভাইডেড বাই 100, আবার ইন্টু আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট। তাহলে ইমারসনের যে বোনাস তালিকা সেটা কিভাবে করে, এই যে এখানে যে বোনাসের কথা বলা হচ্ছে সেটা কিভাবে বের করব, সেটা বের করবো। দেখো এই পদ্ধতি অনুযায়ী শ্রমিকের একক প্রতি উৎপাদনের সময় এবং ঘন্টা প্রতি মজুরি হার নির্দিষ্ট থাকে। সময় ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা ছাড়াও সময় সংক্ষেপ করার জন্য শ্রমিকদের অতিরিক্ত মজুরি উপার্জনের সুবিধা দেয়। তো এমারসনস রেট কিভাবে বের করবে, দেখো 66.2/3% দক্ষতার নিচে হলে আমরা কোনো বোনাস পাই না, শুধু সময় ভিত্তিক মজুরি পাই। 66 সমস্ত 2/3 হলে তাহলে কত পাবে, 100% দক্ষতায় পাবে। ধাপে ধাপে বোনাস, অর্থাৎ প্রথম অল্প হারে বোনাস হতে আরম্ভ করে 100% দক্ষতা পর্যন্ত 20% বোনাস পাই। আর 100% দক্ষতার উপরে হলে কত, 20% বোনাসের সঙ্গে 1% দক্ষতা বৃদ্ধির জন্য অতিরিক্ত 1% বোনাস পাই। তো ইনসেন্টিভ ওয়েজেস পেমেন্ট সিস্টেম এভাবে দেখো, হেলথে প্রিমিয়াম প্ল্যানে এই পদ্ধতিতে সময় ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা করা হয় এবং সেজন্য প্রমাণ সময় ও প্রমাণ উৎপাদন স্থির করা হয়। ফর্মুলা গ্রস ওয়েজেস কিভাবে বের করব, রেগুলার ওয়েজেস আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট, এটার সাথে বোনাস বের করবো 50% অফ টাইম সেভস ইন্টু আওয়ারলি রেট। তাহলে এখানে একটা নোট দেওয়া আছে, দেখো কিভাবে টাইম সেভ করবো। স্ট্যান্ডার্ড টাইম আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ার বাদ দিলে আমরা টাইম সেভড কত সেটা পাওয়া যায়। স্ট্যান্ডার্ড আওয়ার কিভাবে পাবো, অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার দ্বারা ভাগ করলে আমরা স্ট্যান্ডার্ড আওয়ার পাবো। প্রশ্নে পার্সেন্টেজ অফ প্রিমিয়াম দেওয়া না থাকলে 50% বিবেচনা করতে হবে, আর যে শ্রমিক সময় বাঁচাতে পারবে না সে কোনোরূপ প্রিমিয়াম বা বোনাস পাবে না। অথবা আরেকটা এভাবে করে বের করতে পারো, বেসিক ওয়েজেস ক্লক আওয়ার্স ওয়ার্কড ইন্টু রেট আওয়ার ইন্টু টোটাল স্ট্যান্ডার্ড, এটা দেখো টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার পার্সেন্টেজটা পাওয়া যাবে। যাই হোক, এইভাবে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ফর্মুলা গ্রস ওয়েজেস বের করবে রোয়ান প্রিমিয়ামে আওয়ারলি ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট পাওয়া গেল, বোনাস রেগুলার ওয়েজেস ইন্টু টাইম সেভড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আওয়ার, তাহলে আমরা বের করব। অথবা বেসিক ওয়েজেস কিভাবে বের করবো, এই যে যা দেওয়া আছে এখানে, ক্লক আওয়ার্স ওয়ার্কড টাইম সেভ ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইন্টু ক্লক আওয়ার্স ওয়ার্কড ইন্টু রেট পার আওয়ার। অথবা বেসিক ওয়েজেসকে কিভাবে পাবো, ডে ওয়েজেস প্লাস প্রিমিয়াম, যেখানে ডে ওয়েজেস মানে হচ্ছে প্রিমিয়াম আওয়ার ওয়ার্কড ইন্টু রেট পার আওয়ার। প্রিমিয়াম কিভাবে পাওয়া যাবে, টাইম সেভডকে টোটাল টাইম অ্যালাউড দ্বারা ভাগ করে ক্লক আওয়ার ওয়ার্কড ইন্টু রেট পার আওয়ার। সময় বাঁচাতে না পারলে শ্রমিক প্রিমিয়াম বা বোনাস পাবে না। হেলথে উইয়ার প্রিমিয়াম বোনাস প্ল্যান দেখো, রেগুলার ওয়েজেস আওয়ারলি ওয়ার্কড ইন্টু আওয়ারলি রেট, বোনাস এই 33 সমস্ত 3/1 যখন পার্সেন্টেজ ইন্টু টাইম সেভড ইন্টু আওয়ারলি রেট। তারপরে বার্থ স্কিম ফর্মুলা গ্রস ওয়েজেস আওয়ারলি রেট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম ইন্টু আওয়ারলি ওয়ার্ক, এটা বর্গমূল করবা। তারপরে স্ট্যান্ডার্ড টাইম প্রমাণ সময় পরিকল্পনা, প্রমাণ সময় ও প্রমাণ উৎপাদন স্থির করা হয়। প্রমাণ উৎপাদনের চেয়ে কম উৎপাদনের জন্য নিয়মিত হারে মজুরি পায়, প্রমাণ উৎপাদনের চেয়ে বেশি হলে বেশি হারে মজুরি পায়। প্রমাণ উৎপাদনের সমান উৎপাদনের জন্য নিয়মিত হারে মজুরি পায়, প্রমাণ উৎপাদনের চেয়ে বেশি উৎপাদনের জন্য আনুপাতিক হারে অধিক মজুরি পায়।
তো এখানে একটা ছক আছে, ডে ইন্টু আওয়ার ইন্টু ডে, আওয়ার, অ্যাকচুয়াল প্রোডাকশন অর আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন অর আওয়ার, এফিসিয়েন্সি রেশিও, ইফেক্টেড রেট, নর্মাল রেট, টোটাল ওয়েজেস। তো এফিসিয়েন্সি রেট কীভাবে, রেশিও কীভাবে বের করবে? অন প্রোডাকশন বেসিস, অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করে ইন্টু 100, আর টাইম বেসিসে হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ারকে অ্যাকচুয়াল আওয়ার দ্বারা ভাগ করে গুণ 100। ওয়েজেস বা পেরোল শিট তৈরি করার জন্য তো এখানে একটা দেওয়া আছে। যাই হোক, এটা না, আমরা এখন নিয়মগুলো এই পর্যায়ে আমরা নিয়মগুলো আজকে শিখলাম। সেই নিয়মগুলো তোমরা ভালো করে বাসায় দেখবে। পরবর্তী ক্লাসে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা নিয়মগুলো ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে। আজকের মতো বিদায় নিচ্ছি।